আমার নাম জুলি, বয়স 20 বছর। সবকিছু ঠিক হওয়া সত্ত্বেও আমার মনে হতো যে কিছুই ঠিক নেই। মাঝে মধ্যে মনে হতো আমার মাথা খারাপ হয়ে গেছে, আবার মাঝে মধ্যে মনে হতো আমার বরের মাথা খারাপ হয়ে গেছে। আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমার সঙ্গে এগুলো কি হচ্ছে। এটা ভেবে ভেবে আমার সারাদিন মাথা ব্যথা হতো। মাঝে মধ্যে এমন মনে হতো আমি এই লোকটার সঙ্গে এক মুহূর্ত থাকতে পারবো না। আমি নিজে এটা নির্ণয় করতে পারছিলাম না যে আমি পাগল না আমার বর পাগল। একটা ছোট দেখে সাদা রঙের ফিটকিরি আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। এক টুকরো সাদা রঙের ছোট ফিটকিরি আমার জীবনটাকে নষ্ট করে দেবে আমি কখনোই ভাবতে পারিনি। প্রত্যেকদিন আমার বর বিভিন্ন রকমের ফিটকিরি কিনে আনতো, আর ওটাকে এত যত্ন করে রাখতো মনে হতো যেন ওটা কোনো হিরে বা কোটি টাকার সম্পত্তি। প্রতি 10 মিনিট অন্তর সে ওই ফিটকারিটাকে দেখতে আসতো যে ওটা ঠিকঠাক আছে না নেই। কখনো তো সে এমন করতো যে আমি অনেক বেশি আশ্চর্য হতাম। সে ফিটকারিটা কখনো আলমারিতে ভরে রাখতো, কখনো বা লকারের মধ্যে ভরে দিত, কখনো বা রান্নাঘরের স্ল্যাপে এক কোনায় লুকিয়ে রাখতো। আমি আশ্চর্য হতাম এটা দেখেই যে একটা ছোট সাদা রঙের ফিটকিরির মধ্যে এমন কি আছে যে আমার বর এত যত্নে ওটাকে সামলে রাখছে। বিয়ে হয়ে আমি যখন প্রথমেই বাড়িতে আসি সেদিন রাতে আমি এত বেশি টায়ার্ড ছিলাম, তাই বেশি কিছু লক্ষ্য করিনি। বিয়ের প্রথম দিন রাতে যখন আমি আমার ঘরের মধ্যে আসি, তখন দেখি আমার বর একটা ছোট প্যাকেট নিয়ে বাথরুমের ভিতর ঢুকে পড়ে। আমি কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, তারপর যখন সে বাথরুম থেকে বেরোয়নি আমি অনেক বেশি ক্লান্ত থাকার জন্য শুয়ে পড়ি। সকালে উঠে দেখি আমার বর আমার পাশে নেই। বাথরুমে অনেক বেশি জল পড়ার আওয়াজ শুনতে পাই। তখন আমি বুঝতে পারি আমার বর বাথরুমে আছে। বাথরুম থেকে প্রায় 15 মিনিট পরে সে একটা প্যাকেট হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর আমাকে বলে অনেক বেশি আরাম পেলাম। যা কিছু বাকি ছিল সব পুরো হলো। তার হাতের দিকে লক্ষ্য করতেই দেখি ওই প্যাকেটের মধ্যে ফিটকিরি রাখা আছে। বিয়ের প্রথম দিনে বরের এরকম কথা শুনে আমাকে অনেক বেশি লজ্জা লেগেছিল, কারণ একটা নতুন বউ তার জন্য অপেক্ষা করছে আর সে বাথরুমের ভিতর গিয়ে নোংরা কাজ করছে। এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার মনে হয়েছিল আমার কাছে। বিয়ে হতে 2 মাস হয়ে গেছিল, কিন্তু এই ফিটকিরি আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। আমার বর এই ফিটকিরি নিয়ে এত বেশি পাগলামো করতো যে আমার তার উপরে বিয়ের 2-3 দিনের মাথায় সন্দেহ হয়েছিল। প্রত্যেক দিন রাতে সে আমার ঘুমানোর অপেক্ষা করত, কিন্তু আমার কাছে আসতো না। যখনই সে ঘরে আসতো তখনই সে ফিটকিরির প্যাকেটটা নিয়ে বাথরুমের মধ্যে ঢুকে পড়তো এবং ঘন্টার পর ঘন্টা বাথরুমে ঢুকে থাকতো। একদিন সহ্য করতে না পেরে আমি দেখার চেষ্টা করি যে বাথরুমের ভেতর সে ফিটকিরি নিয়ে কি করে। আমি যেহেতু নতুন বউ, তাই আমার ভয়ে সাহস হতো না যে আমি তাকে জিজ্ঞেস করি যে এই ফিটকিরি নিয়ে সে কি করে। একদিন রাতের বেলা যখন বর ফিটকিরির প্যাকেটটা নিয়ে বাথরুমের ভেতর ঢুকে পড়ে, তখন আমি বাথরুমের ভেন্টিলেটর দিয়ে দেখার চেষ্টা করি। ভেন্টিলেটর যেহেতু অনেকটা উপরে ছিল, আমি নাগাল পাচ্ছিলাম না। সেদিন রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, তখন আমি লুকিয়ে লুকিয়ে তাই ঘরের ভেতর থেকে একটা চেয়ার নিয়ে এসে বাথরুমের বাইরে ভেন্টিলেটর দিয়ে যেই দেখি, দেখতেই আমার শরীরের ভেতর থেকে যেন প্রাণটাই বেরিয়ে যায়। আমার মা বাবার আমি ছোট মেয়ে। আমার এক ভাই ও 2 দিদি ছিল। আজ আমার কেউ নেই। একদিন আমরা সবাই মিলে পিকনিক করতে গেছিলাম। কার অ্যাক্সিডেন্টে আমার বাড়ির সবাই মারা যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। এটা নিয়েও আমার পাড়ার লোকে অনেক কথা বলে। সবাই বলে আমি একা বেঁচে থেকে কি করব, কে আমার দেখাশোনা করবে। আমার মা বাবা ভাই বোনের সঙ্গে আমিও মরে গেলেই ভালো হতো। কিন্তু বলে না, ভগবান যার আয়ু যতদিন দিয়েছেন সে ততদিনই বেঁচে থাকবে। আমি সম্পূর্ণভাবে একা হয়ে গেছিলাম। আমার মামা ও মামি আমাকে নিয়ে যায় এবং তারা আমাকে বড় করে। আমার মামির 2 মেয়ে। আমার মামা আমাকে ভালোবাসতেন, কিন্তু আমার মামি আমাকে পছন্দ করতেন না। মামি নিজের বাড়ির কাজকর্ম করানোর জন্য আমাকে নিয়ে আসতে রাজি হয়েছিল।
মামির ভয়ে আমার মামা কোনো নতুন জিনিস কিনে দিত না। আমার মামাতো বোনদের ব্যবহার করা জামা কাপড় আমাকে পরতে হতো, নতুন করে আমাকে কিছু কিনে দিত না। আমার মামাতো বোনদের থেকে আমি দেখতে বেশি ভালো ছিলাম, তাই আমার মামি ওটা নিয়ে খুব ইনসিকিউর ফিল করতো। মামি ভাবতো আমি দেখতে সুন্দর, তাই আমার ভালো করে বিয়ে হয়ে যাবে। কিন্তু আমার মামাতো বোনেরা দেখতে ভালো না। মামি আমাকে ছোট থেকে অপছন্দ করত। মামার অনুপস্থিতিতে বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়েই করাতো। আমার যেহেতু এই দুনিয়ায় কেউ ছিল না, তাই আমি মামির ভয়ে সমস্ত কাজ করে নিতাম, এবং একটা সময় আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। এইভাবে আমি বড় হই। বড় হওয়ার পরে মামি আমার বিয়ের জন্য তাড়াহুড়ো লাগাই। মামির মাথায় সবসময় এটা চিন্তা ছিল, আমার বিয়েটা তাড়াতাড়ি দিতে পারলে সে প্রাণে বাঁচবে, তাই সে তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দেয়। এবং বাড়ি থেকে বিদায়ের সময় আমাকে বলে, তোমার এখন বিয়ে হয়েছে, সংসারে কোনো ঝগড়াঝাটি বা একটু অশান্তি হলে ওগুলো সহ্য করেও মেনে থাকবে। এটাই তোমার জীবন, এটাই তোমার ভাগ্য। শ্বশুরবাড়িতে ঝামেলা করে আমার বাড়ি আর কখনো আসবে না, ওখানেই থাকবে তুমি। কোনো ভুল ত্রুটি হলে সব কিছু মেনে নিয়ে থাকবে। তালাক দিয়ে বা ঝামেলা করে মুখ উঠিয়ে আমার বাড়ি চলে আসবে না। বিদায়ের সময় মামির এই কথাগুলো শুনে আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম ও অনেক কষ্ট পেয়েছিলাম, এবং মনের মধ্যে প্রশ্ন হচ্ছিল, মামি কেন এ ধরনের কথা বলছিল। এখন তো আমি শ্বশুরবাড়ি যাইনি, তার আগে মামি কেন এ ধরনের কথাগুলো বলছিল। বিয়ের আগে শুনেছিলাম ছেলেটা নাকি খুব হ্যান্ডসাম দেখতে, তারপর বিয়ের দিন দেখি আমার বর দেখতে সত্যি খুবই সুন্দর এবং তাদের নিজস্ব বাড়িও ছিল। তাই বিয়ের আগে আমি অনেক খুশি ছিলাম যে এবার আমার নিজের বাড়ি হবে এবং বরেরও ভালোবাসা পাবো। কিন্তু মামির কথাগুলো আমাকে ভাবতে বাধ্য করেছিল। আমার মনে হয়েছিল ছেলের মধ্যে কি কিছু খুঁত আছে, না তাদের বাড়ির লোকে কিছু গণ্ডগোল আছে। এইসব ভাবতে ভাবতেই আমি চলে আসি শ্বশুরবাড়িতে। বিয়ের প্রথম রাতে আমাকে বরের উপরে সন্দেহ হয়েছিল, যখন সে প্রথম দিনই আমার সাথে টাইম কাটানোর পরিবর্তে ফিটকিরি নিয়ে বাথরুমে ঢুকেছিল। আমি সেদিন ভেবেছিলাম হয়তো অনেক বেশি ক্লান্তির জন্য আজকে আমার সাথে টাইম কাটায়নি। কিন্তু এইভাবে যখন সে প্রত্যেক দিন ফিটকিরি নিয়ে বাথরুমে ঢুকতো, তখন আমার অনেক বেশি রাগ হতো এবং আমি লজ্জায় জিজ্ঞাসা করতে পারতাম না যে সে আমার সাথে কেন শারীরিক সম্পর্ক করে না। বিয়েতে 1 মাস হয়ে গিয়েছিল, কিন্তু সে আমাকে ছুঁয়েও দেখেনি। ওদিকে আমার শাশুড়ি ইনডাইরেক্টভাবে বলতে, এই বাড়িতে একটা বাচ্চা আসবে, কিন্তু আমার বাড়ির লোক এটা তো জানতোই না আমার বর একজন কাপুরুষ। 1 মাস হয়ে গেছে যে আমাকে ছুঁয়েও দেখেনি। আমার বর আমার সঙ্গে কম কথা বলতো, সারাদিন সে ফিটকিরি নিয়ে ব্যস্ত থাকতো। আমি তার এই আজব কাণ্ড কারখানা দেখতে দেখতে অনেক বেশি বিরক্ত হয়ে গেছিলাম। তাই আমি সেদিন ভেবে নিয়েছিলাম আজ যেমন করে হোক তার সঙ্গে কথা বলবো। সেদিন রাতের বেলা তার বাথরুমে ঢোকার আগে আমি তাকে বলি, তোমার মা নাতি নাতনির মুখ দেখবে। এই কথা বলা মাত্রই সে আমাকে বলে, এখন এগুলো কোনো মতো সম্ভব না। এই কথা বলা মাত্রই সে ফিটকিরি নিয়ে বাথরুমে ঢুকে যায়। বিয়ের পরেই আমার সন্দেহ হয়েছিল আমার বর একজন কাপুরুষ। মাঝে মধ্যে আমি ভাবতাম এটাই হয়তো আমার কপাল। আবার মাঝে মধ্যে অনেক বেশি রাগ হতো, মনে হতো আমার বরের সত্যিটা সবার সামনে নিয়ে আসব। কিন্তু আমার অনেক বেশি ভয় করত, যেহেতু আমার এই দুনিয়ায় কেউ ছিল না। মামা আমি থাকা সত্ত্বেও ওর না থাকার মতোই। তাই ভয় পেতাম হয়তো এসব কথা তুললে আমার সংসার নষ্ট হয়ে যাবে। কিন্তু একটা মানুষ কতক্ষণ সহ্য করে থাকে, বরের বাড়িতে এসে বরের ভালোবাসায় যদি না পায় তাহলে এই বিয়ের কোনো দাম নেই। আমি মামা মামির বাড়িতেও কাজের মাসির মতন জীবন কাটাতাম, আর শ্বশুর বাড়ি এসেও কাজের মাসির মতো জীবন কাটাচ্ছিলাম। একদিন সহ্য করতে না পেরে আমি ডিসাইড করি বরের সত্যিটা জানবই। আমি সারাদিন কাজকর্ম করে অনেক বেশি ক্লান্ত হয়ে যেতাম এবং রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। সেদিন বরের ঘরে ঢোকার আগে আমি ঘরে ঢুকে পড়ি এবং শুয়ে থাকার ভান করি। তারপর সে ঘরে আমাকে দেখে আমি ঘুমিয়ে পড়েছি, তখন সে ফিটকারির প্যাকেটটা হাতে নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। আমি জানতাম একবার সে বাথরুমে ঢুকে গেলে অনেকক্ষণ আর বাইরে আসবে না।
তাই আমিও সঙ্গে সঙ্গে উঠে পড়ি এবং বাথরুমে গিয়ে দেখার চেষ্টা করি। বাথরুমের ভেন্টিলেটর অনেকটা উপরে ছিল। রাত তখন 1টা বাজছিল। আমি চুপচাপ বাড়ির ভেতর থেকে একটা চেয়ার নিয়ে আসি। ভয়ে আমার পুরো শরীর কাঁপছিল, কিন্তু তাও আমি সাহস করে দেখার চেষ্টা করি। চেয়ারটা বাথরুমের বাইরে রেখে চুপচাপ আমি ভেন্টিলেটরের দিকে তাকাই। ভয়ে আমার শরীর অনেক বেশি কাঁপছিল, মনে হচ্ছিল আমি চেয়ার থেকেই পড়ে যাব। ভেন্টিলেটরের দিকে তাকাতে আমার চোখে যেন অন্ধকার ছেয়ে গেল। আমার বর ফিটকিরি নিয়ে এসব কী কাজ করছিল। আমি ভাবছিলাম আমার বরে হয়তো মাথা টাথা খারাপ গেছে, ফিটকিরি নিয়ে সে কেন এরকম নোংরা কাজ করছিল। তারপর আমি রাগে ও ঘৃণায় সেখান থেকে ঘরে চলে আসি। ঘরে আমি বিছানার উপরে বসেছিলাম। 1-1.5 ঘন্টা পরে সে বাথরুম থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে আমাকে বিছানায় বসে থাকতে দেখে সে চমকে যায়। আমি বিছানা থেকে উঠে রাগে তার জামার কলার ধরি এবং বলি, তুমি একজন কাপুরুষ, সেজন্যই তুমি আমার সঙ্গে এখনো শারীরিক সম্পর্ক করনি। আর তোমার এই সত্যি কথাটা আমি বাড়ির সবাইকে বলে দেব। তুমি কি ভেবেছিলে এত বড় সত্যি কথা তুমি আমার থেকে লুকিয়ে রাখতে পারবে? তোমার লজ্জা করে না? তুমি একটা মেয়ের জীবন নষ্ট করেছো। আমি রাগে বরকে অনেক আজে বাজে কথা বলেছিলাম, কিন্তু আমার বর দাঁড়িয়ে সমস্ত কথা শুনছিল। সে না জানার ভান করছিল। বর আমাকে বলে, তুমি এসব কি কথা বলছো? আমি কি করেছি? আমি তাকে বলি, না জানার ভান একদম করবে না, আমি সব কিছু দেখে নিয়েছি। তুমি একজন কাপুরুষ, তোমার মতো মানুষের সঙ্গে আমি ঘর সংসার করতে পারবো না। তারপর আমি নিজের ব্যাগ গোছাতে শুরু করি। তখন সে আমার হাত ধরে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, কোনো কথা বাড়াবাড়ি করছো, বাড়ির সবাই উঠে যাবে, এত রাতে একদম ঝামেলা করবে না। আমি তার কোনো কথা না শুনেই ঘর থেকে বেরোতে যাচ্ছিলাম। সেই সময় বর রাগে আমার গালে সশব্দে একটা চড় মারে। আমি তখন নিজেকে সামলাতে না পেরে মেঝেতে পড়ে যাই এবং কাঁদতে থাকি। আমি ভাবতেও পারিনি আমার বর আমার গায়ে হাত তুলবে, এবং আমার এটা ভেবে কষ্ট হচ্ছিল যে আমার আগেও কপাল খারাপ ছিল এবং বিয়ে হওয়ার পরেও কপাল খারাপ। এত বেশি কষ্ট পাচ্ছিলাম যে আমি ভেতর ভেতর ফুঁপিয়ে ফুঁপিয়ে কষ্ট জানার কেউ ছিল না। তখন বর আমাকে বলে, আমার কথাটা একবার শোনো, আমি কাপুরুষ নই। আমি তোমার থেকে একটা সত্যি কথা লুকিয়েছি, কিন্তু আমিও তোমাকে ভালোবাসি। আমারও খুব ইচ্ছে করে তোমাকে ভালোবাসার, কিন্তু তোমাকে দেখার পরে আমার সত্যি কথা বলার আর সাহস হয়নি। কিন্তু আমি কাপুরুষ নই। তোমার সঙ্গে আমি কেন শারীরিক সম্পর্ক করিনি আর সত্য কথা বলবো। আমার একটা অসুখ আছে, আমার খুব বাজেভাবে অ্যালার্জি হয়েছে, যেটা পুরো শরীরে ছেয়ে গেছে। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমার এই অসুখ ভালো হয়নি। আমি এটার জন্য অনেক বেশি টেনশনে আছি। ওষুধ খাওয়ার পরে কিছুদিনের জন্য ঠিক হতো, আবার অসুখটা যেই পর্যায়ে ছিল সেই পর্যায়ে চলে আসতো। কয়েক বছর আগে আমার শরীরে রক্ত কম থাকার জন্য ডাক্তারের কথা মতো আমাকে রক্ত নিতে হয়েছিল। আমি বেশ ভালোই ছিলাম। গত 6 মাস থেকে আমার এই অসুখটা হয়েছে। ডাক্তার বলে আমার রক্তে ইনফেকশন হয়েছে, যেহেতু আমি একটা অন্য লোকের রক্ত ছিল আমার শরীরে। সেই লোকের রক্ত আমার শরীরে স্যুট করেনি। তার রক্তের প্রবলেম ছিল, যার জন্য অসুখটা আমার শরীরে ছড়িয়ে পড়ে। রক্ত ইনফেকশন হয়ে গেছে এবং এই অ্যালার্জি এত বাজেভাবে হয়েছে যে আমার শরীর থেকে দুর্গন্ধ আসে। ডাক্তার বলেছিল আমি যাতে বাড়ির লোকের থেকে দূরে থাকি। আমি কারোর সঙ্গে মেলামেশা করলে আমার এই অ্যালার্জি তাদেরকেও হয়ে যাবে। আমার বিয়ে করার ইচ্ছা একদমই ছিল না এই মুহূর্তে, কিন্তু আমার বাবা মা জোর করে বিয়ে দেয়। আমি যখন ডাক্তার দেখিয়ে অসুখটা ঠিক করতে পারিনি, তখন আয়ুর্বেদিক দেখাই। উনি আমার বিয়ের কথা শুনে বলেছিলেন আমি এখন এই মুহূর্তে যাতে কারো সঙ্গে মেলামেশা না করি, তাহলে তাকেও আমার এই অসুখটা হয়ে যাবে। উনি বলেছিলেন এই ফিটকিরি দিয়ে আমার অসুখটা ঠিক হবে এবং তার সঙ্গে আয়ুর্বেদিক কিছু ওষুধ খেতে হবে। গত 1 মাস থেকেই আমি এই আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি এবং ফিটকিরি ব্যবহার করছি। ওতে আমি অনেক বেশি আরাম পেয়েছি। ভেবেছিলাম 3 মাসের মধ্যে অসুখটা ঠিক হয়ে যাবে এবং তোমার সঙ্গে অনেক টাইম কাটাবো ও সত্যি কথাটাও বলে দিব, কিন্তু আমার বলার সাহস হয়নি। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বেশি টেনশনে আছি। আমি চাই না আমার এই অসুখ তোমাকে হয়ে যাক।
তোমার থেকে দূরে থাকি, তোমাকে এখনো ছুঁয়েও দেখিনি, আমাকে ক্ষমা করে দাও। এই বলে আমার বর হাত জোর করে কাঁদতে থাকে। বরের চোখে সত্যিটা আমি দেখতে পাচ্ছিলাম। আমি তার কথায় বিশ্বাস করি এবং আমিও তার কষ্ট দেখে কাঁদতে থাকি আর তাকে বুঝিয়ে বলি আমি তাকে ছেড়ে কোথাও যাব না। আমি সবসময় তার সাথে থাকবো এবং তার খেয়াল রাখবো যতদিন না তার অসুখটা ঠিক হচ্ছে। আমি তার সেবা যত্ন করব। এই বলে আমিও তার কাছে ক্ষমা চাই। অনেক সময় এমন হয় আমরা বিবাহিত জীবনে সবসময় শুধু নিজেরটাই ভাবি, সামনের জনের ফিলিংসটা বোঝার চেষ্টা করি না। আজ 4 বছর হয়ে গেছে, আমার 2 বছরের একটি মেয়ে আছে। আমার বর যে এত ভালো একটা মানুষ আমি ভাবতেও পারিনি। সে আমাকে অনেক অনেক ভালোবাসে, আমি আজ অনেক সুখে আছি। আমি তাকে অনেক ভুল ভেবেছিলাম। মাঝে মধ্যে আমরা সামনের জনের কষ্টটা বোঝার চেষ্টাও করি না এবং খারাপ ব্যবহার করতে থাকি। আমি যদি আমার বরের কষ্টটা বোঝার চেষ্টা করতাম তাহলে বিয়ের পরে 2 মাস কষ্ট পেতাম না। যাই হোক, আজ আমরা স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে অনেক খুশি আছি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।